প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের সাথে কিডনি রোগের সম্পর্ক। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক শামীম আহমেদ 1954 সালের জানুয়ারিতে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1979 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। তিনি জাতীয় কিডনি ইনস্টিটিউট এর কিডনি বিভাগের প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন। স্যার, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর সঞ্জিতা। স্যার, ডায়াবেটিস এবং কিডনি রোগ এটি নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি। যেটি এখন করব সেটি হচ্ছে ব্লাড প্রেশারের সাথে কিডনি রোগের সম্পর্ক। ব্লাড প্রেশার সম্পর্কেও আমরা অনেকেই জানি, কিডনি রোগ সম্পর্কেও জানি, কিন্তু দুটোর যে সম্পর্ক সেটি সম্পর্কে কিন্তু অনেকেই আমরা জানি না। আমি বলতে চাচ্ছিলাম যে তিনটা রোগের জন্য আমাদের কিডনি ড্যামেজ হয়, অর্থাৎ সিকিডি, ক্রনিক রেনাল ফেলিওর, এন্ড স্টেজ, এটা একটা নম্বর হলো ডায়াবেটিস, 2 নম্বর হলো উচ্চ রক্তচাপ, 3 নম্বর হলো নেফ্রাইটিস অর্থাৎ গ্লোমেরুলাইটিস। কাজেই উচ্চ রক্তচাপ এটাতে একটা হলো উচ্চ রক্তের জন্য কিডনি ড্যামেজ হচ্ছে, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। আবার কিডনি যখন 80% ড্যামেজ হয়ে যাবে তখন উচ্চ রক্তচাপ হবেই। অর্থাৎ কিডনি যখন এন্ড স্টেজ রেনাল হবে 80 থেকে 90% পেশেন্ট ব্লাড প্রেশার ডেভেলপ করে। একটা কজ আর একটা ইফেক্ট। এখন আসা যাক কি অবস্থা আমাদের দেশে। আমাদের দেশে দেখা যায় প্রিভ্যালেন্স অফ হাইপারটেনশন ইজ 18 to 20%, অর্থাৎ 100 জনের ভিতরে 20 জন বা 18 জনের ব্লাড প্রেশার রোগে। এর কি অবস্থা? এর হলো আমরা জানি না 70 থেকে 60-70 জানি না যে আমার উচ্চ রক্তচাপ আছে। আর অ্যাওয়ারনেস কিন্তু খুব সিম্পল জিনিস। এটা ব্লাড প্রেশার দেখতে 2 থেকে 3 মিনিট লাগে, খুব পয়সাও লাগে না। আপনি যদি কেউ বলেন ও ব্লাড প্রেশার এমনিও দেখে, তো অনেকের বাসায় আছে, আমরা এটা দেখি না। আচ্ছা, তৃতীয় আসেন, আমরা জানলাম আমার ব্লাড প্রেশার আছে, আমি যে ওষুধ দিলাম, ডাক্তার সাহেব যে ওষুধ দিলেন বা আমরা যেটা দিলাম সেটাও 50 থেকে 60% খায় না। দিল, আচ্ছা আজকে খাচ্ছি, আচ্ছা অল্প আছে আজকে খাবো না। তারপরে দেখা যায় কত পার্সেন্ট সঠিক মাত্রা বা টার্গেট গোল যে ব্লাড প্রেশার কতটুকু রাখা উচিত সেটাও সকলে জানে না, এবং জানলেও তার দেখা যায় 40 থেকে 30% লোক কন্ট্রোল রাখে। তাহলে আপনি দেখেন কয়টা স্তর। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো কিডনি ড্যামেজ হবেই। এবং এটি স্যার যখন হাই ব্লাড প্রেশারের কারণে কিডনিটা ড্যামেজ হওয়া শুরু করে, সেটি আসলে তখন বোঝা যায় কোন কোন লক্ষণের মাধ্যমে? আমি আরেকটু বলি যে ব্লাড প্রেশার শুধু কিডনি ড্যামেজ করে না, যে টার্গেট অর্গানগুলি, প্রথমে হার্টটা বড় হয়ে যায়, ব্রেনের রক্তক্ষরণ হতে পারে, স্কিমিয়া হতে পারে, স্ট্রোকের মতো হয়, তারপরে আসেন কিডনি, ভাইটাল অর্গানগুলি। এবং নট অনলি দ্যাট, এই যে ভেসেল যে রক্ত চলা করে ওইগুলিকে ড্যামেজ করে দেয়। ওই ড্যামেজ করার ফলে উপসর্গগুলি কিডনির ভেতরে যখন বোঝা যায় ব্লাড প্রেশার কীভাবে ড্যামেজ করে বা কী হলো, একটা জিনিস প্রোটিন লিক করতে পারে, খুব সামান্য, বেশি প্রোটিন লিক করে না। তো প্রেশারটা কন্ট্রোল রাখতে হবে, সেটা ইম্পর্টেন্ট। কি প্রেশারের জন্য কিডনি ড্যামেজ হচ্ছে কিনা সেটা বুঝতে হলে আপনার কিডনি ফাংশন টেস্ট করতে হবে, এবং আপনার প্রেশারের নমুনা সেটা কি কোনো সিম্পটম কি তখন প্রকাশ পায়? ইউজুয়ালি ধরেন আমি একটু আমার বলে নেওয়া উচিত, কিডনি 80% ড্যামেজ হয়ে যাবে, কোনো উপসর্গ নাও থাকতে পারে। আচ্ছা, তার মানে এটি কিন্তু একটা সাইলেন্ট কিলারের মতো। আচ্ছা, তো কিন্তু প্রেশারটা অনেকের প্রেশারের থেকে অনেক সময় যে মাথা ব্যথা করে, চোখে দেখতে ঝাপসা দেখে, সামা যাচ্ছে না, যদি কিডনি ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু আলাদা উপসর্গ। সেগুলি বললাম, উপসর্গ নাও থাকতে পারে। উপসর্গ যখন থাকে সেটার প্রথম উপসর্গ হলো যে দুর্বলতা, উইকনেস, আনইউজুয়াল উইকনেস, টায়ার্ডনেস, তারপর রক্তশূন্যতা থাকে, তারপরে হলো একটু বমি বমি লাগে, খাওয়ার রুচি আসে না, কোনো কাজে ইন্টারেস্ট পায় না। নট অনলি ব্রেনের কগনিশন ফাংশন যেটা বলি আমরা, যে ব্রেনে সে কনসেন্ট্রেশন করতে পারে না, কোনো কাজে ভালো কনসেন্ট্রেট করতে পারে না, এই কগনিটিভ ফাংশনও কিন্তু ডিভাইড চলে আসে। এরপরে যেটা হয় বমি হবে। তারপরে যদি এই যে এগুলির থেকে যদি সাথে সাথে প্রেশারও ডেভেলপ করে, ব্লাড প্রেশার থেকে আপনার এই হার্টের উপরে এফেক্ট করে, তখন আপনার এক্সট্রিম স্টেজে শ্বাসকষ্ট শুরু হয়, বমি হয় এবং অজ্ঞান হয়ে যায়। এখন আমি দর্শকদের বলি 3টা কারণে শ্বাসকষ্ট হয়। একটা হলো হাঁপানি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, একটা হলো ব্লাড প্রেশার থেকে এলবিএফ ডেভেলপ, আরেকটা হলো এই যে কিডনির জনিত কারণে যে অ্যাসিডোসিস হয়, মেটাবলিক অ্যাসিড, অর্থাৎ অ্যাসিড বেস, এটার যে একটা ভারসাম্য নষ্ট হয়ে যায়, সেই জন্য শ্বাসকষ্ট হয়। এই 3টার কারণে শ্বাসকষ্ট হয়। আমরা কিন্তু দর্শকদের এটা বলা উচিত হবে কিনা আমি বুঝছি না,
যাদের হাঁপানি আছে তারা জানে, হ্যাঁ, যে আমার হাঁপানি আছে। যাদের ব্লাড প্রেশার আছে, ব্লাড প্রেশার বেড়ে গেছে, হঠাৎ করে শ্বাসকষ্ট, এটাও জানে। কিন্তু এই যে তৃতীয়টা যে শ্বাসকষ্ট হয়, এটা কিন্তু ধরতে পারে না তারা তার ব্লাড প্রেশারও নাই, হাঁপানির দোষ নাই, কিন্তু তার কিডনি যে 80% ড্যামেজ সে নিজেও তো তখনও জানেই বুঝতে পারে না এমন কিছু। এটা শুধু আপনি কিডনি ফাংশন টেস্ট করার পরেই ধরা যায়। এবং যার ব্লাড প্রেশার আছে, যার ডায়াবেটিস আছে, যার নেফ্রাইটিস রোগ আছে, অথবা যার রাস্তা কিডনি ব্লক হয়ে গেছে, অর্থাৎ রেনাল ফেলিওরের কারণ যার আছে, তাদের যদি এরকম হয় তখন কিন্তু আমাদের ধরতে হবে যে এই শ্বাসকষ্ট কিন্তু সেটা। এবং শ্বাসকষ্ট হওয়া, বমি হওয়া, এটা ইন্ডিকেশন মানে সিভিয়ার এন্ড স্টেজ রেনাল, অর্থাৎ সেই স্টেজে হয়তো তার ডায়ালিসিস লাগতে পারে, মানে একদম শেষ স্টেজে চলে স্টেজ আসে। 5। ওইটারও আবার 5টা স্টেজ আছে। আমরা স্টেজ 1, 2, 3, 4 সিকিডির 5টা স্টেজ। যখন 95% কিডনি ড্যামেজ অথবা 95 কিডনি ড্যামেজ, যখন ওষুধের দ্বারা তাকে জীবিত রাখা যাবে না, তখন তার রিপ্লেসমেন্ট থেরাপি ইন দ্য ফর্ম অফ ডায়ালাইসিস, আইদার রক্তের ডায়ালিসিস অথবা পেটের ডায়ালিসিস করে তারে বাঁচিয়ে রাখা যাবে। আজকাল তো আপনারা জানেন আমরা ওই স্টেজে যেতে চাই না, কারণ ওই স্টেজটা আমরা রুগীকে বাঁচাতে পারবো, ডায়ালিসিস করে বাঁচাতে পারবো, কিন্তু অত্যন্ত ব্যয়বহুল। একটা বছরে প্রত্যেকটা রুগী যদি বাঁচতে থাকে তার 3 থেকে 4 লাখ টাকা খরচ হবে। ট্রান্সপ্ল্যান্টও তাই, প্রথম খরচটা একটু বেশি থাকবে, কম লাগবে। তো আমরা যেটা বলতে চাই দর্শকদের, সে পর্যন্ত আসলে যেতে চাই না স্যার, তার আগেই প্রিভেনশনের কি কি উপায় রয়েছে একটু যদি এইটাই সিম্পল, যে আপনার যদি বয়স 40 হয়, আপনার ফ্যামিলির যদি ব্লাড প্রেশার রোগী ফ্যামিলি থাকে, আপনার যদি ফ্যামিলিতে কিডনি রোগ থাকে, আপনার ব্লাড প্রেশার দেখে নেন। এটা তো আপনি যে কোনো গ্রামে গঞ্জে সবাই, অনেকেই যারা মেডিকেল স্ট্যান্ড আছে, স্বাস্থ্য সেবিকা সেবকরা আছেন, তারা কিন্তু এই ব্লাড প্রেশার দেখতে পারে। দেখার পরে তারপরে আপনি যদি একটু ডাক্তারে দেখে নিলেন, আপনি কিডনি ফাংশনটা করে নিলেন, আপনার এটার এফেক্ট কিছু হয়েছে কিনা, আপনি এক্সরে চেস্ট করে হাড়টা বড় আছে কিনা দেখে নিলেন, একটা ইসিজি করে নিলেন, ইউরিনে অ্যালবুমিন যাচ্ছে কিনা দেখে নিলেন। এইগুলি যদি করেন, আগে কয়দিন পর পর করতে হয় স্যার এটা আমার মনে হয় যাদেরই আছে, ধরেন বছরে একবার চেক আপ করেন, যারা নাই কোনো রোগ নাই, আর যাদের রোগ আছে তার তো করতেই হবে। তাদেরকে তো তার ডাক্তারের পরামর্শ দেবে। এটা করার ফলে যেটা হবে, আপনি করার পরে আপনি ওষুধ সঠিক মাত্রায় একটা ওষুধ খান বা 2টা ওষুধ খান। এই প্রেশারের কন্ট্রোল করা একটু বেশ ডিফিকাল্ট সামটাইমস, তবে আপনি যদি কন্টিনিউয়াস একটা ওষুধ খান, তাহলে এই যে ইফেক্টগুলি টার্গেট, মানে হার্টের উপরে, ব্রেনের উপরে, কিডনির উপরে, ভ্যাসেলের উপরে, এটা তো ডিলেইড হয়ে যাবে। অনেকে বলে যে আমি তো কন্ট্রোল ছিলাম, তাও আমার কেন হলো না, এটা ডিলেইড হয়ে যাবে একদম সম্পূর্ণ। একটু জানতে চাইবো, বাইপাস সার্জারি হওয়ার পরে অনেক সময় দেখা যায় যে ব্লাড প্রেশার রাইজ করে বা সেটি খুব ফ্লাকচুয়েট করে, ওই সময়টাতে স্যার করার কি থাকে? যেটা হলো ব্লাড প্রেশার যাদের ছিল, বাইপাস তো হলো যে করোনারি আর্টারি, তার তো নিশ্চয়ই তার যে কোনো ডায়াবেটিসের থাকবে, তার ব্লাড প্রেশার থাকবে, লিপিড প্রোফাইলে গন্ডগোল থাকবে, তারপরে ন্যাচারালি তার ব্লাড প্রেশারটা কন্ট্রোল রাখতে হবে। সেই কন্ট্রোলের সময় একটা ওষুধ লাগলে, এখন বলে একটা ওষুধ দিয়ে ব্লাড প্রেশার কন্ট্রোল হয় না, 2টা ওষুধ দেন, 2টা ওষুধে না হলে 3টা ওষুধ দেন, তারপরে 4টা ওষুধও দেওয়া যায়। এরকম অনেক রুগী আছেন, অনেকেই আছেন বোধহয় দর্শকের মধ্যে, যাদের 3টা ওষুধ এবং পেশাবের ওষুধ দেওয়ার পরও ব্লাড প্রেশার কন্ট্রোল আসে না। সেটাকে আমরা বলি মানে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, অর্থাৎ যে ব্লাড প্রেশার আমরা কন্ট্রোল করতে পারছি না, অথবা ম্যালিগন্যান্ট হাইপারটেনশন অথবা অ্যাক্সেলারেটেড হাইপারটেনশন, তাদের কিন্তু চোখে ড্যামেজ থাকে, চোখে প্যাপিলিক এডিমা থাকে। সেক্ষেত্রে তাহলে স্যার তার প্রতিকার কিভাবে সম্ভব? হ্যাঁ, আমাদের প্রতিকার তো আমরা 3টা ড্রাগ লাগুক, 4টা ড্রাগ লাগুক, আমরা তার ব্লাড প্রেশারটা টার্গেট যেটা দরকার সেই টার্গেটে আমরা রাখার চেষ্টা করব। এটা, এবং তারপরে যেটা হয় সেটা তো হবে, কিন্তু আমাদের টার্গেট ব্লাড প্রেশারে টার্গেট ব্লাড প্রেশারটা স্যার কত? এটা হলো, আমরা বলি যে 40-এর, যদি 40 বয়স হয় 140 এবং 90-এর নিচে রাখতে হবে। যদি ডায়াবেটিস থাকে তাহলে 130 আর 80 রাখতে হবে। যদি ডায়াবেটিস থাকে, পেশাবে প্রোটিন লিক করতেছে, সেখানে বলে 130, 125 রাখতে হবে, 125 এবং 75 রাখতে হবে। অর্থাৎ উপরের থেকে নিচের দিকে যত বেশি ব্লাড প্রেশার কন্ট্রোল রাখবেন, আপনার কিডনি এবং আপনার ব্রেইন এবং আপনার হার্ট ভালো থাকতে হবে। স্যার অনেক অনেক ধন্যবাদ, চমৎকারভাবে বুঝিয়ে দিলেন বিষয়টি নিয়ে। ধন্যবাদ সঞ্জিনা, ধন্যবাদ এনটিভি। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম উচ্চ রক্তচাপের সাথে কিডনি রোগের কি সম্পর্ক রয়েছে। এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বেশ কিছু পরামর্শ, প্রতিরোধের কিছু উপায় আমাদের আজকের অতিথি আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। আজকে আমরা যে মুভমেন্টটা দেখাবো সেটাকে আমরা বলি হচ্ছে মডিফাইড ক্যাট পোজ। মডিফাইড ক্যাট পোজটাকে আমরা যেটাকে আমরা যারা ইয়োগা যারা করি তাদের কাছে ক্যাট পোজ ইজ এ ভেরি কমন থিং।
কিন্তু এই জিনিসটা আমরা একটু মডিফাইড করেছি এই কারণে ফর দ্য বেনিফিট অফ দ্য লোয়ার ব্যাক। এটা আমরা কিছুটা স্ট্রেচিং মুভমেন্টও রাখবো, ফ্রন্ট বেন্ডিংও রাখবো, নট আসলে ফ্রন্ট বেন্ডিং না, মানে স্ট্রেচড আউট বইটা করার পরে আপনি ফ্রন্ট বেন্ডিং পোস্চারে আপনি চলে যাবেন। যেখানে জিনিসটা হবে ইট ইজ ভেরি গুড ফর দ্য ফ্লেক্সিবিলিটি অফ দ্য লোয়ার ব্যাক। তো এর আগে আমরা যখন করেছিলাম মানে আমরা ওই মানে স্পাইনটাকে আমরা কীভাবে স্ট্রঙ্গার করতে হবে সেটা আমরা করেছি, আর এটার সাথে আমরা করছি হাউ টু মেক ইট অ্যাজয়েল, মানে ফ্লেক্সিবিলিটি। কারণ আমরা যেটা বলি ইটস অল অ্যাবাউট ব্যালেন্স। যদি খুব স্ট্রং হন অথবা যদি খুব বেশি ফ্লেক্সিবল হন তার মানে কী হয়, ইউ আর নট ব্যালেন্স। আমাদের যে জিনিসটা করতে হবে ইউ হ্যাভ টু বি স্ট্রঙ্গার অ্যান্ড ফ্লেক্সিবল, তাহলে ওই জায়গাটা মেনটেন করতে পারবেন এবং ওই জায়গাটা হেলদি হবে। যেহেতু আমরা লোয়ার ব্যাকটাকে আমরা ফোকাস করছি, এই জন্য লোয়ার ব্যাকটাকে কীভাবে স্ট্রঙ্গার এবং ফ্লেক্সিবল মানে করা যায়, এই জন্য আমরা প্রপারলি কিছু মুভমেন্ট অথবা সিকোয়েন্সের মাধ্যমে আমরা চেষ্টা করছি জিনিসটাকে স্ট্রং করার জন্য এবং ফ্লেক্সিবল করার জন্য। এখন দেখুন আমরা কীভাবে এইটা করবো, পোস্টারটা করবো। ওকে, রেডি? ওকে, সেম। কিন্তু এটা কি যে আমরা যেটা বলছি সামনে মানে হি উইল গো ফ্রন্ট লিটল বিট, মানে বুক ডাউন পজিশনে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু থাইটা ফ্লোর থেকে 90 ডিগ্রি থাকবে। যদি বেশি চলে যায় তাহলে যে জিনিসটা হবে ইট উইল বিকাম এ মাস্কুলার মুভমেন্ট। আর এটা হচ্ছে ফোকাসিং অন দ্য লোয়ার ব্যাক এখানে, কারণ এখানে একটা গোল একটা গর্তের মতো তাকে সৃষ্টি করতে মানে এই করতে হবে থ্রু দিস পোস্টার, থ্রু দ্য পোস্টার অফ দ্য হেড অ্যান্ড দ্য হিপস। ওকে, এখানে হচ্ছে ব্রিথ ইন অবস্থায়। এখন যেটা হবে ব্রিথ আউট, গো। Yes, এখন যেটা করছে হি স্ট্রেচিং হিমসেলফ আউট, স্ট্রেচিং দ্য হিপস অ্যান্ড দ্য লোয়ার ব্যাক, আপার ব্যাক, এভরিথিং, রিল্যাক্সিং দ্য বডি, এবং পোস্টারটা চলে আসলো ফ্রন্ট বেন্ডিং। বেসিক্যালি ইটস নট এ বেন্ডিং, ইটস নট বেন্ডিং ফ্রন্ট মানে ফ্রন্ট ওয়াইজ, এটা হচ্ছে ওর বডিটাকে যে পিছন দিকে নিয়ে যাচ্ছে, তাহলে অটোমেটিকলি দিস উইল বি দ্য পোস্টার, যেটা আমরা বলি বেবি পোস্টার। ওকে, রেডি, গো এগেইন। ওকে, ব্রিথ ইন, ব্রিথ আউট, breathe in, breathe out. This is a very good exercise for the relieving all the tension from the lower back and as well as also the upper back. আপনি যদি কোনো কারণে লোয়ার ব্যাকে কোনো মানে অনেক সময় টেন্স থাকে, অনেকক্ষণ মানে বসে থাকার পরে অথবা কাজ করার পরে অথবা হাঁটাহাঁটি করার পরে আপনি যদি সিম্পল মুভমেন্টটাও করেন ইউ উইল বিকাম মোর রিল্যাক্সড। ওকে, রেডি, গো এগেইন। ওকে, ব্রিথ আউট, ইয়েস, আপ। খেয়াল করবেন যে ফ্রন্ট বেন্ডিং যে মুভমেন্টগুলো আমরা দিচ্ছি এটা আমরা সব মানে হাই ইম্প্যাক্ট দিচ্ছি না, লো ইম্প্যাক্ট। কারণ লোয়ার ব্যাক ইনজুরিতে ফ্রন্ট বেন্ডিং কোনো মুভমেন্ট যদি ডাইনামিক হয় অথবা খুব হার্ড কোর ফ্রন্ট বেন্ডিং হয় তাহলে লোয়ার ব্যাক ইনজুরি বেড়ে যাবে এবং যাদের নিয়েও অনেক সময় দেখা যায় তারা ইনজুর্ড হয়ে যায়। কিন্তু যেহেতু আমাদের বডি স্পাইন সামনে ঝুঁকতে হবে, পিছন দিকে ঝুঁকতে হবে, সাইডও বাঁকাতে হবে, এই জন্য প্রত্যেকটা দিক যাতে সে অ্যাজাইল থাকে এই জন্য আমরা কিছুটা ম্যানিপুলেট করছি মুভমেন্টটা, ম্যানিপুলেট করে ওই স্পাইনটাকে ওই ধরনের ফিটনেস অবস্থায় নিয়ে আসার চেষ্টা করছি। দর্শক, খেজুর আমরা সবাই খুব পছন্দ করি। খেজুরে রয়েছে অনেক পুষ্টি গুণাগুণ। কি কি রয়েছে এর মধ্যে, চলুন শুনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকেই। খেজুর অত্যন্ত ক্যালোরিবহুল একটি খাবার এবং বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস এবং আঁশ সমৃদ্ধ। এই ভিটামিনগুলির মধ্যে রিবোফ্লাভিন, নায়াসিন, থায়ামিন ইত্যাদি উল্লেখযোগ্য। তাছাড়া ভিটামিন এ এবং ভিটামিন কেও রয়েছে খেজুরের মধ্যে, এবং মিনারেলসগুলির মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি উল্লেখযোগ্য। আমেরিকান ক্যান্সার সোসাইটি আমাদের সবাইকে দৈনন্দিন 20 থেকে 35 গ্রাম আঁশ জাতীয় খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন, যা আমরা খেজুর থেকেই গ্রহণ করতে পারি। তাছাড়া সারাদিনে একটি খেজুর আমাদের চোখের সুস্থতা দান করে। খেজুর উচ্চমাত্রার সলিউবল ফাইবার সমৃদ্ধ, যা ন্যাচারাল ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে, আমাদের বাওয়েল মুভমেন্টে সহায়তা করে এবং কনস্টিপেশন দূর করতে বিশেষ ভূমিকা পালন করে। খেজুরে প্রচুর পরিমাণে মিনারেলস যেমন সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক ইত্যাদি থাকায় তা হাড়ের গঠন এবং বর্ধনে সহায়তা করে এবং বিভিন্ন ধরনের হাড়ের অসুখ যেমন অস্টিওপরোসিস থেকে রক্ষা করে। নিকোটিন নামক উপাদানটি খেজুরে থাকায় তা আমাদের অন্ত্রের বিভিন্ন ধরনের অসুখ থেকে রক্ষা করে। তাছাড়া অ্যানিমিয়া দূর করতে খেজুরের জুড়ি নেই। খেজুরে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। তাছাড়া একটি উপাদান খেজুরে রয়েছে যা সচরাচর আমরা খাবারে খুব কম পাই, তা হচ্ছে অর্গানিক সালফার। এই অর্গানিক সালফার আমাদের বিভিন্ন ধরনের সিজনাল অ্যালার্জি রিয়েকশন থেকে রক্ষা করে। তাছাড়া ওজন বাড়াতে খেজুরের জুড়ি নেই।
একটি খেজুর থেকে আমরা 23 কিলো ক্যালোরি পেয়ে থাকি এবং 100 গ্রাম খেজুর থেকে আমরা 282 কিলো ক্যালোরি পেয়ে থাকি। তাই এই থেকেই আমরা বুঝতে পারি যে অল্প পরিমাণ খাবার খেয়ে আমরা যথেষ্ট ক্যালোরি অর্জন করতে পারছি। যারা ওজন বাড়াতে চান বা মাসেল বিল্ড করতে চান তাদের জন্য খেজুর খাওয়ার জন্য আমরা পরামর্শ দিতে পারি। খেজুরে রয়েছে প্রাকৃতিক সুগার যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ ইত্যাদি, যা অল্প পরিমাণে এবং খুব কম সময়ে আমাদেরকে শক্তি যোগাতে সহায়তা করে। তাছাড়া ডায়রিয়া হলে খেজুর একটি বিশেষ ভূমিকা পালন করে, যেমন খেজুরে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা আমাদের ডায়রিয়া পরবর্তী সমস্যা দূর করতে বিশেষ ভূমিকা পালন করে। ডায়াবেটিক রোগীরাও অনায়াসে 2টো খেজুর নিতে পারেন। তাই আমি এই কথা বলতে চাই যে সারাদিনের দৈনন্দিন খাদ্য তালিকায় খেজুরের গুরুত্ব অপরিসীম। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। শুধু চশমা ব্যবহার করে টেরা চোখের রোগীরা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন। তাই যারা এ জাতীয় সমস্যায় ভুগছেন তারা একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ আমাদের যদি দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। আমার কাছে একজন বাবা মা নিয়ে আসছেন একজন বাচ্চাকে, তার বয়স 3.5 বছর। সে টেলিভিশনের কাছে চলে যায়, ঘাড় বাঁকিয়ে টেলিভিশন দেখে, বারবার চোখ কচলায়। তো তাদের সমস্যা চিন্তা হয়েছে যে চোখের সমস্যার জন্য হয়েছে। আমি দেখলাম তার চশমা লাগে এবং তাদেরকে বুঝিয়ে চশমা দিলাম। অর্থাৎ একটা শিশু স্কুলে যাওয়ার আগেও কিন্তু তার আচরণ দেখে বোঝা সম্ভব, বিশেষ করে বাবা মা যারা সবচেয়ে বেশি কাছে থেকে অবজার্ভ করেন, যে তার চোখের দৃষ্টির জন্য কোনো অসুবিধা হচ্ছে কিনা। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।